স্বস্তিকের মুখে আসল অপরাধীর নাম শুনে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গিনি গীতাকে ফোন করে বলে, আমি কোনোভাবেই কোর্টে যাব না। তুই কি শুরু করেছিস? তুই এখন আমাকে নিয়ে টানাটানি শুরু করেছিস। দেখ বোন, ভালো হবে না কিন্তু। হ্যাঁ, আমি তোকে বারবার করে বলছি, তুই যে কাজগুলো করছিস সেটাকে কিন্তু অন্যায় করা বলে। গীতা তখন বলে, অন্যায় তো আমি করিনি দিদি। অন্যায় যদি কেউ করে থাকে তাহলে তুই করেছিস, তোর শ্বশুর মশাই করেছে, বুঝেছিস? তাই আমাকে এই সমস্ত বলে কোনো লাভ হবে না। তুই যেগুলো করেছিস সেগুলোকে অন্যায় করা বলে, আর তার শাস্তি এবারে তুই পাবি। এর মধ্যে গিনি বলে, তাই নাকি? আমিও দেখতে চাই তুই আমাকে কি করে কোর্টে নিয়ে যেতে পারিস। আমি কোর্টে কোনোভাবেই যাব না, ভুলে যাস না আমি কিন্তু তোর দিদি হই। আমাকে যদি তোর জন্য কোর্টে যেতেই হয় তাহলে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে ভজন কথা বলতে থাকে গিনির সাথে আর বলে, তোমাকে যেতে হবে না, তোমাকে যাতে যেতে না হয় তার ব্যবস্থাই আমি করব। এর মধ্যেই তখনই জাগৃতি বলে, যা শুরু হয়েছে তা মেনে নেওয়া যায় না। গীতা একের পর এক কর্ম করেই চলেছে। তখনই কৃপানের কথাই বলতে থাকে মেহেক আর বলে, কৃপান কি করেছে? কৃপান আমাকে বিয়ে করার বদলে পদ্মকে বিয়ে করেছে। এর থেকে অন্যায় আর কি হতে পারে মম? কই, তুমি তো সে ব্যাপারে কিছু বলছো না। তোমার মেয়ের এত বড় ক্ষতি করেছে, তারপরেও তুমি চুপচাপ মেনে নিচ্ছ কি করে? জাগৃতি বলে, দেখো মেহেক, তুমি ঘরে যাও, তুমি এসবের মধ্যে থেকো না। মেহেক তখন বলে, সবসময় কি সব ব্যাপার ছেড়ে দেওয়া যায় মম? আজকে কৃপান আমাকে ঠকিয়েছে, পদ্মকে ঠকিয়েছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? তখনই ভজন বলে, মেহেক, এই সমস্ত কথা এখন বলার সময় না, তাই এই সমস্ত কথা এখন ফালতু বলো না। ঝামেলা ছাড়া কিন্তু আর কিচ্ছু হবে না। তখনই মেহেক বলে, কেন? আমার পাপা যে অন্যায় করেছে তার শাস্তি পাপা পাবে না কেন? কিসের জন্য পাবে না? পাপাও তো কম অন্যায় করেনি, ইচ্ছে করে আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে। আর তখনই মেহেককে মারতে গিয়েছিল জাগৃতি, এসে ধরে নেয় মেহেকেরই এক দিদি আর বলে, ওকে মেরো না। কেন মারছো ওকে? জাগৃতি বলে, কেন মারবো না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলভাল কথা বলছে আর বলছো মারবো না? সেটা হতে পারে না। এরপরে কাকিমণি বলে, এই বাড়িটার কি অবস্থা হয়েছে, সারাক্ষণ ঝামেলা লেগেই আছে। ভজন মনে মনে বলে, ঝামেলা তো এখনো শুরু হয়নি, প্রপার যখন ঝামেলা শুরু হবে তখন ওই গীতা এলএলবির কপালে দুঃখ আছে। এর মধ্যেই গীতার কাছে হাত জোর করতে থাকে গীতার মা আর বলে, দয়া কর, আমার বড় মেয়েকে নিয়ে এভাবে টানাটানি করিস না। কেন তুই ওকে কোর্টে নিয়ে যাবি বলতো? গীতা তখন বলে, আমার আর কিছু করার নেই, বিশ্বাস করো মা, আমার আর কিছু করার নেই। আর তোমার মেয়ে যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি তো ওকেই পেতে হবে, নিশ্চয়ই অন্য কেউ তার শাস্তি ভাগ করবে না। আর তার মধ্যেই দেখা যায় গীতার মা বারবার করে বলতে থাকে, তুইও আমার মেয়ে, গিনিও আমার মেয়ে, আমি কোন দিকে সামলাবো বলতো? তখনই গীতা বলে, সত্যের পক্ষ সামলাও মা। আজকে আদালতে একজন মানুষ যে কিনা আমাকে কুর্নিশ জানিয়েছে, যে হাততালি দিয়ে বলেছে আমার মধ্যে সেই যে ট্যালেন্টটা আছে, আর তাকে যেভাবে অপমান করে তার সাথে অন্যায় করে কুকর্ম করা হয়েছিল, তার শাস্তি তো আমি দেবই দেব। আর আমার বাবা সারাটা জীবন কিভাবে সৎ থেকে কাজ করতে হয় সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছে। আমি তো এত সহজে ছেড়ে দেব না মা, কোনোভাবেই না। আমি কিছুতেই এত সহজে ছাড়বো না। এরপরে গীতার মা বুঝতে পারে গীতাকে বলে আর কোনো লাভ নেই, একেবারে গীতার পায়ে পড়তে চায়। আর গীতা তখন বলে, মা, তোমার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে? কেন করছো এগুলো বলো? কেন? তুমি ভুলে যেও না, তোমার মেয়ে একজন লয়ার, তার কাছে সম্পর্কের মূল্য থেকে সত্যের মূল্যটা অনেক বেশি। এর মধ্যেই চলে এসেছে স্বস্তিক আর বলে, গীতা, আদালত চত্বরে যে তোমার ওপর গুলি চালিয়েছিল সে আসলে ওই যে ক্ষিতীশ বাবুর লোক, আর ক্ষিতীশ বাবুর সাথে এই পার্টির বেশ ভালো সম্পর্ক রয়েছে। তখনই গীতা বলে, আচ্ছা, তার মানে আমি যাতে কেসটা লড়তে না পারি সেই জন্য আমাকে ওপরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করা হয়েছিল। ঠিক আছে, এর একটা হেস্তনেস্ত তো আমাকে করতেই হবে, আর সেটা যেভাবেই হোক না কেন আমি করে দেখাবই। স্বস্তিক তখন বলে, আপনি একা নন লেডি সালমান খান, আপনার সাথে আমিও আছি। আমিও দেখতে চাই কি করে ওই ক্ষিতীশ বাবু পার পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় কৃপান তো বাড়িতে গিয়ে ভীষণই চেঁচামেচি করতে থাকে আর বলে, বাবা, আমি আর পারছি না, এবারে তো মনে হচ্ছে আমার শাস্তি হয়ে যাবে, কিছু একটা করো। কিরণকান্তি বলে, চেষ্টা তো কম করছি না। কম কি করছি? চেষ্টা, সমস্ত চেষ্টা লাগিয়ে দিয়েছি,
আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমাদের দলে তো পদ্ম আছে, পদ্মর থেকে স্টেটমেন্ট নিলেই ও তো বলবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। যত যাই প্রমাণ দেখানো হোক না কেন, পদ্ম যদি একবার স্টেটমেন্ট দেয় ওর স্টেটমেন্টটাই গ্রাহ্য হবে কোর্টে, বুঝেছিস? তাই এত মাথা গরম করিস না, ভুলভাল কাজ হয়ে যাবে। কৃপান বলে ওই গীতা এলএলবি যখন এক একটা প্রমাণ নিয়ে আসছিল সামনে, অগ্নিজিৎ মুখার্জি পুরো খুশ হয়ে যাচ্ছিল, আমি তো নিজে দেখেছি, তাই জন্যই বলছি। আর তখন কাব্য বলে, উফ ভাইয়া তুই এরকম বাড়াবাড়ি করিস না, দেখ সহ্য কর, সব ঠিক হবে। এর মধ্যেই চলে এসেছে পদ্ম। পদ্ম সবার জন্য লুচি তরকারি করে নিয়ে এসেছে আর বলে, নিন সবাই খেয়ে নিন। এরপরে কৃপান বলে, পদ্ম তোমাকে কিন্তু স্টেটমেন্ট দিতেই হবে, আর সেই স্টেটমেন্টের ওপরেই আমার ভবিষ্যৎ নির্ভর করছে। তো তখনই কিরণকান্তি বলে, আরে ও তো এই বাড়ির বউ, আমার পুত্রবধূ, তাই না পদ্ম? তাই আমার পুত্রকে বাঁচানোর অধিকার, দায়িত্ব যাই বলো না কেন সবকিছুই কিন্তু তোমার। আমার ছেলেটা যেন কোনো বিপদে না পড়ে, কথাটা মাথায় রেখো। কাব্য তখন বলে, নিশ্চয়ই মাথায় রাখবে, নিশ্চয়ই মাথায় রাখবে, তাই না পদ্ম? এরপরে কৃপানের মা এসে বলে, মেয়েটা সকাল থেকে নিজের চেষ্টায় নিজে সবকিছু করেছে, দেখো তোমাদের জন্য লুচি আর তরকারি বানিয়ে নিয়ে এসেছে, নাও খেয়ে নাও দেখি। কাব্য মনে মনে বলে, সে তো বানাবেই, কারণ ও তো বাড়ির পরিচারিকা ছিল, তাই না? ওর সেই সমস্ত গুণগুলো ভালোই আছে। পদ্ম সাইড হয়ে যেতেই উকিল দিদিকে ফোন করেছে আর বলে, উকিল দিদি আমি আর পারছি না, এই বাড়িতে একের পর এক নোংরা কথা বলা হচ্ছে। তখনই উকিল দিদি মানে গীতা বলে, পদ্ম আর কিছুটা সময় মানিয়ে গুছিয়ে নিয়ে পদ্ম, তারপরেই দেখবি এই গীতা এলএলবির খেল। তুই একটু সাবধানে থাক, তুই আমাকে ফোন করিস না, কারোর যদি সন্দেহ হয় তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে যাবে, তোকে ওরা শেষ করে দেবে। তাই বলছি দয়া করে তুই নিজেকে ঠিকঠাক রাখ, বুঝেছিস? চিন্তা করিস না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় খেতে বসেছে সবাই। তখনই প্রলয় বলে, তাহলে গিনি শেষ রক্ষা হলো না, কোর্টে তোমাকে যেতেই হবে। তখনই সাত্বিক বলে, বেশ হয়েছে, আরে অন্যায় তো করেই যাচ্ছে একের পর এক, ওর শাস্তি হওয়াটা দরকার, এবারে ও শাস্তি পাবে। গিনি বলে, এই শোনো, আমি যদি অন্যায় করে থাকি তাহলে সেটা তোমাকে পাওয়ার জন্য করেছি, আর তোমাকে পাওয়ার জন্য কোনো অন্যায় আমি করতে পিছুপা হব না, যদি আবারও করতে হয় তাহলে আমি আবার করব। প্রলয় তখন বলে, বাহ, বাড়ির বউয়ের কি সুন্দর কথা, তবে গীতা এলএলবির কাছে তুমি কিচ্ছু করে উঠতে পারবে না, তুমি শাস্তি পাবেই, বুঝতে পেরেছো? আর শাস্তি পাবে অগ্নিজিৎ মুখার্জি। জাগৃতি তখন বলে, প্রলয় কি হচ্ছেটা কি? তুমি এইভাবে তোমার দাদাকে অপমান করতে পারো না। প্রলয় বলে, অপমান তো করিনি, যেটা ঠিক সেটাই বলেছি। এদিকে দেখা যায় গীতা বড়বাবুর সাথে মিলে একটা প্ল্যান করতে বসেছে। আর বড়বাবু বলে, অগ্নিকন্যা কি বলছেন কি, আপনার মাথায় তো দেখছিস মানে বিশাল বুদ্ধি, এটা করলে তো অবশ্যই ওই ক্ষিতীশকে ধরা যাবে। আর গীতা সেই চেষ্টাই করছে ধরার জন্য।